বাচ্চা হবার আগেই বাচ্চার মা এসব নিয়ে অনেক হাসাহাসি করেছে। যদিও ফারিহা এসব গায়ে মাখেনি, মুখ বুজে হজম করে নিয়েছে। তার ভাগ্যে যা ছিল তাই হয়েছে, ভাগ্যকে মেনে নিয়েছে সে। বিয়ের ঝামেলা সব চুকে গিয়েছে। দুদিন হয়েছে পুনরায় শ্বশুরবাড়ি এসেছে ফারিহা। বাসায় কেউ নেই, একজন অসুস্থ শাশুড়ি যার নিজেরই হাঁটাচলা করতে কষ্ট হচ্ছে। তাই অল্প কয়েকদিনেই সংসারের সমস্ত দায়িত্ব সে নিয়ে নিয়েছে। সাংসারিক কাজকর্ম এসব করতেছে ছোটবেলা থেকে অভ্যস্ত, তাই সংসারের কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে না তার। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল ফারিহা। এর মধ্যে আবিদাও উঠে গিয়েছে, তাকেও ফ্রেশ করে কোলে তুলে নিল। মা মেয়ে দুজন মিলে তারপর রান্নাঘরে গেল নাস্তা বানানোর জন্য। ফারিহার পেছনে পেছনে ঘুরছে, আর একটু পরপর আম্মু আম্মু বলে ডাকছে আবিদা। তারপর বিভিন্ন আজগুবি কথা বলছে, আবার খিলখিল করে হাসছে মায়ের সাথে ছোট্ট আবিদা। ফারিহাও বেশ লাগছে এসব, সেও উপভোগ করছে আবিদার কথাবার্তা। দুজনকে দেখে মনে হচ্ছে আপন মা মেয়ে। এই কয়েকদিনেই দুজন দুজনকে আপন করে নিয়েছে। অবুঝ ছোট বাচ্চারা কি আর আপন পরে ব্যবধান বুঝে? তাদের যারা একটু বেশি আদর করবে তাদের পিছনে পিছনে সারাদিন ছুটবে, বাধ্যগতভাবে তার সব কথাই মেনে নিবে। ফারিহার রুটি সেঁকতে সেঁকতে আবিদাকে বলল, আবিদা আম্মু দেখে তো তোমার বাবা ঘুম থেকে উঠেছি কিনা। আবিদাও বাধ্য মেয়ের মতো ছুটে বাবার রুমে গেল। চেয়ার বসে উচ্ছ্বাস নিয়ে সব দেখছে সুমনা বেগম। কতদিন পরে তার নাতনিটা আবার প্রাণ ফিরে পেয়েছে। মনে হচ্ছে এই বাসাটায় হারিয়েও যাওয়া আনন্দে পুরোনায় মেতে উঠেছে। আজ থেকে কর্মজীবনের পিছনে ছুটতে হবে আবিদকে। দোকানে অনেক কাজ জমা হয়ে গিয়েছে এতদিনে, তাই আজ সকালে উঠে রেডি হচ্ছিল আবিদ। মেয়েকে দেখে কোলে তুলে আদর করতে লাগলো আবিদ। আবিদা টেনে হিসড়ে কোল থেকে নামতে চাইছে, তা দেখে আবিদ প্রশ্ন করলো, কি হয়েছে মা, নড়াচড়া করছো কেন এত? আমালে জালো জালো, আমি আম্মুল কাতে দাবো। আবিদ মুচকি এসে ছেড়ে দিল। এরই মধ্যে ফারিহা আবিদার জন্য খাবার নিয়ে রুমে প্রবেশ করলো। আবিদকে রেডি হতে দেখে বলল, এ মা আপনি তো একদম রেডি, আসুন এবার খেতে চলুন। না এখন খাবারের সময় নেই আমার, তোমরা খেয়ে নিও, আমি বাহির থেকেই খেয়ে নেব। তারা দেখিয়ে যেতে যেতে বলল আবিদ। হুট করে ফারিহা আবিদের একটি হাত ধরে আটকে দিয়ে বলল, বাসা থেকে খেয়ে যান, বাহিরের খাবার শরীরের জন্য ক্ষতিকর, একদিন খেলে কিছুই হবে না, সময় নেই একদম আজ। ফারিহা শুনলই না, সে দ্রুত হাতের খাবার প্লেট থেকে একটু রুটির সাথে ডিম ভাজে নিয়ে আবিদের মুখের সামনে ধরে লাজুক হেসে বলল, আমি খাইয়ে দিই, নিন এবার খান তো জলদি। আবিদ চমকালো, দৃষ্টি নিক্ষেপ করলো ফারিহার মুখশ্রীর পানে। এভাবে প্রথম প্রথম ঋতু তাকে খাইয়ে দিত। হুট করে বুকের মাঝে চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। মানুষটা আর তার নেই, তার জায়গায় আজ অন্য কেউ। আচ্ছা এত আদর যত তার ভাগ্যে সইবে তো, নাকি ফারিহাও হারিয়ে যাবে সবার মতো? ভাবতেই বুকটা ভারী হয়ে গেল। এই যে কি ভাবছেন, নিন হা করুন। নম্র মেয়েলি কণ্ঠ শুনে ভাবনা থেকে বেরিয়ে আসলো আবিদ। তারপরে খেয়ে নিল মুখের সামনে রাখা খাবারটুকু। রুটি চিবাতে চিবাতে আবিদ জিজ্ঞেস করলো, মা খেয়েছে? হ্যাঁ আম্মা খাচ্ছে, প্রথমে আমি খাবার দিয়ে আসছি তাকে। আচ্ছা তুমিও খেয়ে নিও ঠিকভাবে, কিছু প্রয়োজন হলে আমাকে ফোন দিয়ে বলিও। আচ্ছা। ফারিহা টুকটাক কথা বলছে আর বাবাও তার মেয়েকে যত্ন করে খাইয়ে দিচ্ছে। আবিদাও হঠাৎ তার ছোট ছোট হাত দিয়ে মায়ের মুখের সামনে একটু রুটি ধরে বলল, আম্মু তুমিও খাও। ফারিহা মুচকি এসে খেয়ে নিল। চার দেওয়ালের মাঝে আবদ্ধ রইল একটি সুখী পরিবারের চমৎকার দৃশ্য। আবিদ খেয়ে মাকে বলে চলে গেল দোকানে। ফারিহা আবিদাকে কোলে নিয়ে শাশুড়ির রুমে গিয়ে জিজ্ঞেস করলো, আম্মা ওষুধ খেয়েছেন? হ্যাঁ মা খাইছি। তুমি নাস্তা করছো? জি আম্মা। আপনার আর কিছু লাগবে? না মা। আচ্ছা আমি রান্নাঘরে আছি, কিছু দরকার হলে সাথে সাথে আমাকে বলিয়ে। খবরদার একা একা করতে যাবেন না। ফারিহার কথায় হাসল সুমনা বেগম। এই হাসি একদম ভেতর থেকে তৃপ্তিময় হাসি। আহা কি স্নিগ্ধ মায়েদের হাসি। মায়েদের হাসি এত সুন্দর কেন? এই হাসি স্বচ্ছ টলমলে, নেই কোনো কৃত্রিমতার ছাপ। মেয়েটাই কদিনে তার যত্নের কোনো ত্রুটি রাখেনি। বস্তিতে এক গাছের ছায়ার নিচে ক্লান্ত দেহ নিয়ে বসে আছে ঋতু। রাজকীয় বিশাল বহুল ঘর ছেড়ে আস্থার জায়গা মিলেছে কোনো এক জীর্ণশীর্ণ বস্তিতে। শেষ অবধি এখানেও থাকতে পারবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। চারদিকে একবার উদাসীন দৃষ্টি নিক্ষেপ করে ভারী দীর্ঘশ্বাস ফেলে স্থির নয়নে খোলা আকাশের দিকে তাকিয়ে রইল ঋতু। শরীর আগে থেকেই খারাপ যাচ্ছিল তার। সেই সমস্যাগুলো আরো গুরুতর হচ্ছে দিন দিন।
মানসিক শারীরিক কন্ডিশন মোটেও ভালো যাচ্ছে না ঋতুর। তাদের দ্বিতীয় বিচ্ছেদের আজ 8 দিন অতিবাহিত হতে চলেছে। এই 8 দিনে চেহারায় বয়সের ছাপ পড়ে গিয়েছে স্পষ্ট। তবে তার দেহটা শুধু বেঁচে আছে পৃথিবীতে, আত্মাটা তো মরে গিয়েছে সেই কবে। যেদিন জসিম চোখে বুড়ো আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে তার জীবনে আসল মানুষ কে ছিল, সেদিনেই ভিতর থেকে মরে গিয়েছে ঋতু নামক মেয়েটা। প্রতি মুহূর্তেই অনুশোচনার আগুনে ঝলসে যাচ্ছে ভিতরটা, যাকে অনুভব করছে না। বুক থেকে প্রতিনিয়ত ভারী কথাগুলো দীর্ঘ নিঃশ্বাস ছাড়া আর কিছু করার নেই তার। হাতে অবশিষ্ট বলতে কিছুই রইল না। ঠুনকো কিছু আবেগকে প্রশ্রয় দিয়ে নিজ হাতে বাকি জীবনটা তছনছ করে দিয়েছে সে। জীবনে কিছু ভুলের বোঝা আজীবন বয়ে বেড়াতে হয়। এই শহরের প্রতিটি আনাচে কানাচে ছড়িয়ে আছে এমন হাজারো ব্যর্থ জীবনের গল্প। প্রতি মুহূর্তে মরণ যন্ত্রণায় ছটফট করছে ব্যর্থ মানুষগুলো। আবিদের সাথে করা অন্যায়গুলো ভেতর থেকে কুড়ে কুড়ে হৃদয়টা রক্তাক্ত করে দিচ্ছে মেয়েটার। বারবার মস্তিষ্ক জানান দিচ্ছে সে একজন চরমভাবে ব্যর্থ রমণী। বেঁচে থাকার মতো সকল অবলম্বন, নিজস্ব সঙ্গী, সন্তান, সংসার প্রয়োজনও সবকিছু হারিয়ে আজ একেবারে নিঃস্বরিত। নিজেকে দুনিয়ায় সব থেকে অভাগী মনে হচ্ছে, যার প্রাপ্তির ঝুলিটা একেবারে শূন্যের কোঠায়। হঠাৎ চোখ পড়ল আকাশে দুটো পাখি একসাথে উড়ে বেড়াচ্ছে। একটা পাখি আগে উঠছে আর একটা পাখি পিছনে। ঋতুর মনে হচ্ছে পিছনে থাকা পাখিটা আবিদ বা অন্যটা সে। একটা সময় আবিদও তো তার পিছনে পিছনে এভাবেই ছুটত। সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে ঋতু মনে মনে বিড়বিড় করে বলল, জানো আবিদ, তুমি হেরে গিয়েও জিতে গেছো। তুমি হেরে গিয়েছো আমার ছলনা আর ঠনকো অন্ধবিশ্বাসের কাছে, আর আমি ভয়ঙ্করভাবে হেরে গিয়েছি ভাগ্যের কাছে। অন্ধবিশ্বাসের জন্য সাময়িক কষ্ট পেলেও গোটা আস্ত একটা লাইফ তোমার জন্য রয়ে গিয়েছে, আর আমি সবকুল হারিয়ে একেবারে নিঃস্ব আজ। দীর্ঘ একটা আফসোস প্রতিনিয়ত আমাকে করে করেই খাচ্ছে। আমি তোমায় হৃদয় উজাড় করে ভালোবাসতে পারলাম না। তোমায় ইচ্ছে মতো ভালোবাসতে পারাটা আমার আর হলো না। তুমি অন্য কারোর জন্যই সঠিক, তাই তো তোমাকে আর নিজের করে পেলাম না। তোমাকে ভালোবেসে আমার কোনো কষ্ট নেই, তোমার প্রতি আমার হাজারটা অভিযোগও নেই। শুধু আফসোসের একটা দীর্ঘশ্বাস সারা জীবন থাকবে বক্ষ পিঞ্জরে। তোমায় মন ভরে ভালোবাসাটা ইহজন্মে আর হলো না বলে থামল ঋতু। নিজের একান্ত কথাগুলো ওই খোলা আকাশে উড়িয়ে দিল। ইস, কত সুখময় স্নিগ্ধ ছিল সেই দিনগুলো, সব আজও চোখের সামনে ভাসছে। শুধু মানুষটাকে সে ছেড়ে দিয়েছে, এখন আর চাইলেও পাওয়া যাবে না। আচ্ছা, সৃষ্টিকর্তা তাদের পথ চলাটা আরো একটু দীর্ঘ করতে পারতো না? ভাবতেই চোখ দুটো ঝাপসা হয়ে গেল। কি গো মায়া, এখানে আমনে বইসাছো কেন? তুমি না ডাক্তার দেখাবার জন্য যাও? এইটা কইলা না সকালে আমারে? কারো কথা কর্ণগহরে পৌঁছাতেই ভাবনা থেকে বেরিয়ে আসলো ঋতু। দেখতে পেল এক মাঝবয়সী এক মহিলা দাঁড়িয়ে আছে তার পাশে, যে ভ্রুকুচকে উত্তর পাওয়ার জন্য তার দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে। পথ থেকে মহিলার নিকট আশ্রয় পেয়েছে সে, যদিও টাকার বিনিময় থাকছে তার টিনের ছোট্ট ঘরটায়। তবুও কৃতজ্ঞতা প্রকাশ করছে এই বয়স্ক মহিলার নিকট। অন্তত একজন মানুষ তার খোঁজ নিচ্ছে নিজ থেকে। কৃতজ্ঞ নয়নে মহিলার দিকে তাকিয়ে রইল ঋতু। মহিলা অধৈর্য হয়ে পুনরায় বলল, কি গো, কথা কইবার আছো না কেন? চোখের জলটুকু মুছে মলিন কণ্ঠে ঋতু বলল, এই তো খালা, যাব এখন। হাঁটতে কষ্টও ছিল, তাই একটু জিরিয়ে নিলাম এখানে। যাও, এখন মেলা বেলা হয়েছে, দেরি হলে ডাক্তার পাইবা না। আর ডাক্তার না পেলেও সমস্যা নেই, ডাক্তারও তো বড় জোর শরীরের ক্ষত সারতে পারে খালা। মনে যে বিষাক্ত হাজারো ক্ষত আছে তা কি দেখবে ডক্টররা খালা? এত শক্ত কথা বুঝবার পারি না বাবু, একটু খোলাস করে কত দেখিনি। কি শুনবে খালা? নিজের পুরো একটা জীবন আমি নিজের হাতেই নষ্ট করে দিয়েছি। না বাঁচার মতো বেঁচে থাকছি, না মৃত্যুর পর ভালো থাকবো সেরকম কিছু করছি। শুধুমাত্র দুশ্চিন্তা ভর্তি মাথা নিয়ে কোনো রকম দিনগুলোকে পাড়ি দিয়ে যাচ্ছি। না ভবিষ্যৎ নিয়ে ভাবছি, না বর্তমান সময়ে ভালো আছি। অতীত নিয়ে তো আর আলাদাভাবে বলার কোনো অবকাশই নেই আমার কাছে। আমি নিজেই জানি না কি করছি বা কি করা উচিত আমার। আমি এটাই জানি না কি হচ্ছে আমার সাথে, কিংবা আরো কত কি হওয়ার বাকি আছে সামনের দিকে। যাই হোক, এবার যাচ্ছি খালা। ঋতু আর এক মুহূর্ত দেরি করল না, হাঁটা দিল সামনের দিকে। পেছনে থাকা মহিলার বোধগম্য হলো না ঋতুর কথা। সে নির্বোধের মতো তাকিয়ে ঋতুর যাওয়া দেখছে। তবে এটুকু বুঝলো মেয়েটার একাকা সমান কষ্ট বুকে। ব্যস্ত শহরের সাথে মানুষগুলো ব্যস্ত, কাউকে নিয়ে ভাবনার এত সময় নেই কারো। মহিলা আর ভাবল না, নিজের কাজের উদ্দেশ্যে চলে গেল।
কেননা একবেলা কাজ না করলে পেটে আর খাবার জুটবে না। এ শহরে শূন্য পকেট থাকলে কেউ কারো নয়, টাকা থাকলে দুনিয়ার সমস্ত বিলাসিতা হাতে নাগালে। বস্তি ছেড়ে হেঁটে হেঁটে শহরে এসেছে ঋতু। জসিমের দেওয়া কাবিনের শেষ অবলম্বনটুকু ঋতুর কাছে রয়েছে। প্রথমে ব্যাংক থেকে কিছু টাকা তুলে নিল, তাদের ডক্টর দেখাবে। তাকে দেখবার মতো আর কেউ রইল না। নিজেকে বাঁচাতে হলেও কিছু একটা কাজ করতে হবে। তার আগে সুস্থ হয়ে নেওয়াটা অধিক জরুরি। 7-5 ভাবতে ভাবতে হসপিটালে এসেছে ঋতু। ডক্টর তাকে কতগুলো টেস্ট দিয়েছে, সেগুলো করে রিপোর্টের জন্য করিডোরে বসে অপেক্ষা করতে লাগলো। সবার তার মতো এত তাড়া নেই, নিজের কোনো সঠিক গন্তব্য নেই। গাছড়া ভাবে বসে পড়ল হসপিটালে রাখা একটি চেয়ারে। হঠাৎ দেখতে পেল ছোট অসুস্থ একটি বাচ্চা মেয়েকে কোলে নিয়ে এক মা কান্না করতে করতে দ্রুত ডক্টরের কেবিনের দিকেই ছুটছে। যা দেখে আবিবার কথা খুব মনে পড়ছে তার। বুকটা হাহাকার করছে আজ। কেমন আছে ছোট্ট মেয়েটা? তার করা কর্মের ভুক্তভোগী আবিদাও। তার জন্যই তো ছোট মেয়েটা বঞ্চিত হয়েছে মায়ের আদর থেকে। কেমন মা ছিল সে! আসার কিছু সময় আগেও তো মেয়েটাকে খুব মেরেছিল। কখনো ওইভাবে যত্ন নেওয়া হয়নি মেয়েটার। আজ বড্ড বুকটা পড়ছে ঋতুর। একটু মেয়েটাকে বুকে জড়িয়ে নিবার জন্য বুকটা তীব্র হাহাকার করছে। অথচ আজ মেয়েটা তার থেকে কত দূরে। মেয়েটা কেমন আছে খোঁজ অব্দি জানা নেই তার। নিজেকে নিজের ঘৃণা হচ্ছে। ছি, কেমন মা আমি! মা হবার কোনো যোগ্যতা নেই আমার। আমি মা হিসেবেও চরমভাবে ব্যর্থ। পরক্ষণে জসিমের প্রতি তীব্র ক্রোধ মাথা চাপা দিল। নিজ হাতে খুন করতে ইচ্ছে করছে মানুষরূপী জানোয়ারটাকে। কিন্তু মানুষ চাইলে সব ইচ্ছে পূরণ করতে পারে না। যদি তার ডাকে সাড়া না দিত তবে জীবন অন্যরকম হতো তার। তার ধোকায় পড়ে তো জীবন থেকে সবকিছু হারিয়েছে সে। আজ শুধু নিজের বলতে আফসোস আর দীর্ঘশ্বাস নিয়ে বেঁচে আছে মেয়েটা। সৃষ্টিকর্তা নিকট বারংবার বলছে তার থেকে সবকিছু ছিনিয়ে নেওয়া পুরুষটির নির্মম মৃত্যু হোক। ওদের মতো মানুষ পৃথিবীতে বাঁচার কোনো অধিকার রাখে না। কে জানে সৃষ্টিকর্তা শুনল কিনা সন্তানহারা এক অভাগী মায়ের করুণ আর্তনাদ। দুপুর গড়িয়ে বিকেলের আভা ছড়িয়ে পড়ছে প্রকৃতিতে। এরই মধ্যে একজন নার্স দ্রুত পায়ে তার নিকট এসে প্রশ্ন করল, আপনি মিস ঋতু? জি। আপনার রিপোর্ট সব রেডি ম্যাম, সেগুলো নিয়ে দ্রুত ডক্টরের কেবিনে চলে যান। কথা শেষ করে আবার দ্রুত ঝড়ের গতিতে চলে গেল নার্সটি। ঋতুকে কিছু জিজ্ঞেস করার সময়টুকু অবধি দিল না। এরা সবাই বিজি। অহেতুক কারো একটু দুটন্ত সময় নেই কারো খোঁজ নিবার। ঋতুর মনটা ভীষণ ছটফট করছে রিপোর্টে কি আছে জানার জন্য। ভিতর থেকে অস্থিরতা কাজ করছে তার। রিপোর্ট নিয়ে ডক্টরের কাছে বসে আছে ঋতু। ডক্টর কপালে ভাঁজ ফেলে অনেকক্ষণ যাবৎ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সবগুলো রিপোর্ট। যা দেখে ঋতু ভীষণ নার্ভাস ফিল করছে। তার বুকের ধুকপুকানি বেড়ে গিয়েছে। চিন্তিত হয়ে ডক্টরের মুখের দিকে তাকিয়ে আছে ঋতু। ডক্টর চারপাশে একবার দৃষ্টি নিক্ষেপ করে হতাশ কণ্ঠে বলল, মিস ঋতু, আপনার সাথে কেউ আসেনি? না ডক্টর, পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। যা বলার আমাকে বলুন। ডক্টর কোনো ভনিতা ছাড়াই বলল, আপনার অবস্থা খুবই শোচনীয় ঋতু। আপনার রিপোর্ট খুবই খারাপ। আরও আগে আসা উচিত ছিল আপনার। আপনার ব্লাড ক্যান্সার হয়েছে, যা সমস্ত ব্লাডে ছড়িয়ে পড়ছে। ডক্টরের কথা শুনে উত্তেজিত হয়ে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ল ঋতু। ঋতুর চারপাশে যেন প্রতিধ্বনি হচ্ছে, আপনার ব্লাড ক্যান্সার হয়েছে। মুহূর্তে মস্তিষ্ক যেন অচল হয়ে গেল। বিশালে আকাশটা যেন তার মাথার উপরে ভেঙে পড়ল। শরীরে হিমশীতল কিছু প্রবেশ করলো। সাথে সাথে শরীর ঠান্ডা হয়ে গেল তার। ঋতুর মনে হচ্ছে পায়ের তলা থেকে মাটিটুকু যেন সরে গিয়েছে। আবার মনে হচ্ছে শূন্যে ভাসছে সে। মস্তিষ্ক যেন জানান দিচ্ছে বারংবার, তোর সময় ফুরিয়ে গিয়েছে ঋতু, তোকে আর পৃথিবীর মাটি চায় না। ডক্টর বুঝতে পারল ঋতুর মনের অবস্থা। উনি ঋতুকে ঠান্ডা হতে বলল। ঋতু ধাম করে চেয়ারে বসে পড়ল। ডক্টর পুনরায় আবার বলল, শুনুন, এভাবে ভেঙে পড়লে চলবে না। মনে সাহস রাখুন। মন শক্ত করতে পারলে অল্পতে শরীর খারাপ হবে না। যে কদিন বেঁচে আছেন নিজের সাথে যুদ্ধ করে বাঁচতে হবে আপনার। আর আপনি মানসিকভাবে ভেঙে পড়লে তো চলবে না মিস। ডক্টরের কথা শুনে ঋতুর মাঝে কোনো ভাবভঙ্গির পরিবর্তন হলো না। সে ফাঁকা মস্তিষ্কে জিজ্ঞেস করলো, এর কোনো চিকিৎসা নেই ডক্টর? বাংলাদেশে ভালো চিকিৎসা নেই। আপনার যে অবস্থা, উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়া প্রয়োজন। তবে ভালো হবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। এতে অনেক টাকার প্রয়োজন। আনুমানিক 8 থেকে 10 লক্ষ টাকা তো লাগবেই। আমার কাছে তো এত টাকা নেই ডক্টর। তবে কি আমার বেশি দিন বাঁচবো না আমি? আমার হাতে কিছু করার নেই ঋতু। বেশি বেশি সৃষ্টিকর্তাকে ডাকুন। ওপরওয়ালা চাইলে সুস্থ হতে পারেন।
আপাতত আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো নিয়মিত খাবেন। এদিকে জসিম নতুন বাইক কিনে মনের আনন্দে শ্বশুরবাড়ির দিকে যাচ্ছে। আজই ছেলে মেয়ে ও শিলাকে নিয়ে আসবে ঢাকায়। ব্যবসার ঝামেলার জন্য যেতে পারেনি এতদিন। ঝামেলা না হলে সে কবে যেত সে। মনটা যেন সারাক্ষণ তার শিলা সেলাই করছে। পুরুষের কাছে টাকাই সব। আগে টাকা ছিল না, কেউ তাকে 2 পয়সার দাম দিত না মানুষ। আজ টাকা আছে, সবাই তাকে আলাদাভাবে সম্মান দিচ্ছে। অথচ আসল টাকাটা কার কেউ জানবার প্রয়োজন বোধ করল না। বর্তমান সমাজে যার হাতে টাকা ক্ষমতায় তার। পৃথিবীতে এত সুখময় কেন? ইস, জসিমের নিকট সবকিছু রঙিন মনে হচ্ছে। দ্রুত ব্যাগ ভর্তি ফলমূল, বিভিন্ন দামি দামি জিনিসপত্র কিনে নতুন জামাইয়ের মতো ভাব নিয়ে বাইক স্টার্ট দিল জসিম। সবার জীবন থেকে 60-60টি মাস কেটে গেল। এর মধ্যে পরিবর্তন হয়েছে অনেক কিছু। আবিদের ছোট্ট দোকানটা এখন অনেক বড় হয়েছে। তার ব্যবসা দিন দিন উন্নতির দিকেই যাচ্ছে। ছোট্ট দোকানটা চেঞ্জ করে অনেক বড় দোকান দিয়েছে আবিদ। নিজের কাজের পাশাপাশি 1-2জন কর্মচারী রেখেছে দোকানে। কেননা বড় দোকান একা সামলানো যায় না। নিজের সৎ থেকে হালাল টাকা দিয়ে কিছু শুরু করলে নিশ্চয়ই আল্লাহ তাতে বরকত ঢেলে দেয়। পরিশ্রমের ফল কখনো বিফলে যায় না। প্রতিদিনের মতো আজও আবিদ নাস্তা খেয়ে দোকানে যাবার জন্য রেডি হচ্ছিল। আবহাওয়া পরিবর্তনের জন্য হঠাৎ শরীর ভালো যাচ্ছে না তার। গতকাল রাত থেকে জ্বর, গলা ব্যথা, শরীর চলছে না যেন। তবু একবার দোকানে গিয়ে কর্মচারীদের কাজ বুঝে আসা দরকার। এর মধ্যে ফারিহা আবিদের জন্য 1 গ্লাস গরম দুধ নিয়ে রুমে আসলো। আবিদকে রেডি হতে দেখে মৃদু রাগ দেখিয়ে বলল, কি ব্যাপার, রেডি হয়ে কই যাচ্ছ? কই আর যাব, দোকানে। আবিদের ভাব শীতল উত্তর শুনে রেগে গেল ফারিহা। পুনরায় কণ্ঠে রাগ মিশ্রিত করে বলল, তোমার শরীরে প্রচুর জ্বর, এই নিয়ে দোকানে যাবে মানে? মধ্যবিত্তদের এতটুকু শরীর খারাপই কিছুই হয় না। এরা সব সিচুয়েশনেই নিজেকে সামলে নিতে জানে। আমার দোকানে কাজ আছে ফারিহা, তবে তাড়াতাড়ি চলে আসবো, রাগ করো না কেমন? ফারিহা দুধের গ্লাসটা টেবিলের ওপর রেখে হঠাৎ আবিদকে পেছন থেকে জড়িয়ে ধরে কোমল কণ্ঠে বলল, আমার এত টাকা চায় না। এই অসুস্থ শরীর নিয়ে তোমার কাজে যেতে হবে না। আগে সুস্থ হও, পরে সব হবে। কি করছো ফারিহা, যেতে দাও প্লিজ। শুনল না ফারিহা। সে পুনরায় আরো একটু হাতের বাঁধন শক্ত করে ধরে আবেগী কণ্ঠে বলল, না দিব না, যাবে না, মানে যাবে না তুমি। আবিদ হাসল। বইয়ের এমন আবেগময় আবদার কি উপেক্ষা করা যায়? হয়তো যায়, তবে আবিদ পারল না। মেয়েটা তাকে প্রয়োজনের তুলনায় অনেকটা বেশি ভালোবাসে। মাঝে মাঝে আবিদ চিন্তিত হয়, আনমনে ভাবে তখন, আসলে কি এতটা ভালোবাসা পাবার যোগ্য সে? এই মানুষটাকে কষ্ট দিয়ে মন দিতে সায় দিল না তার। আবিদ এক হাতে ফারিহাকে আলতো করে জড়িয়ে ধরে বলল, আচ্ছা যাব না। এবার খুশি তো? খুব বেশি খুশি হয়েছি। আবিদকে চট করে ছেড়ে দুধের গ্লাসটা আবিদের হাতে তুলে দিয়ে ফারিহা বলল, নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খেয়ে নাও। আবিদ বাধ্য ছেলের মতোই খেয়ে নিল। ফারিহা ব্যস্ত হয়ে বিছানা ঠিক করছে, সেদিকে আবিদ মুগ্ধ এক দৃষ্টিতে তাকিয়ে রইল। এই মেয়েটাকে যত দেখছে তত মায়া হচ্ছে আবিদের। ফারিহার ছোট ছোট শাসন, কেয়ার, রাগ, অভিমান, আবদারগুলো আবিদ বেশ উপভোগ করে সে। এই মেয়েটা তাদের গোটা জীর্ণশীর্ণ ভেঙে যাওয়া পরিবারকে পুনরায় নতুন প্রাণ দিয়েছে। নিস্তেজ হওয়া যাওয়া প্রাণগুলোকে মন খুলে হাসতে শিখিয়েছে। হঠাৎ আবিদের চোখে চোখ পড়তে দুজনার দৃষ্টি এক হয়ে গেল। আবিদকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে লজ্জা পেল ফারিহা। আবিদ বুঝতে পেরে দৃষ্টি সরিয়ে নিল। তারপর গিয়ে বিছানায় গা এলিয়ে আর চোখে বারবার দেখছে ফারিহাকে। হয়তো সৃষ্টিকর্তা প্রদত্ত নারীদের নিকট রয়েছে অসীম ক্ষমতা। একজন নারী যেমন একটি পুরুষকে নিমিষেই ভেঙে গড়িয়ে দিতে পারে, ঠিক তেমনি কোনো এক মহেয়সী নারী ভেঙে যাওয়া পুরুষটিকে যত্ন করে নিজের সর্বোচ্চ ভালোবাসা দিয়ে তাকে পুনরায় উজ্জীবিত করতে পারে। কেননা বেশিরভাগ পুরুষ মানুষগুলো ভালোবাসার কাঙ্গাল। ঘরের বাইরে হয়রান হয়ে এর একটু শান্তি খোঁজে, একটু মানসিক শান্তি খোঁজে, আর কিছুটি না। তবে একবার সেই মানসিক শান্তিটা পেয়ে গেলে সেই জায়গাটা আর হারাতেই চায় না। নিজের সবটা জুড়ে দেয় সেই জায়গাটায়। তখন পুরুষটি হয়ে ওঠে অপর মানুষটির ওপরে সম্পূর্ণ নির্ভরশীল। পুরুষ মানুষ অনেকটা চাপা স্বভাবেরও বটে। এরা চায় কেউ একজন আসুক, নিজ থেকে তার না বলা অনুভূতিগুলো বুঝো, তাকে সবার থেকে আলাদাভাবে মূল্যায়ন করো। এদের একটু নিজ থেকে যত্ন করে ভালোবাসলে নিজেকে বিলীন করে দিতে পারে। জীবনের সঠিক জীবনসঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার। সঠিক মানুষের কাছে সবাই অতি মূল্যবান। অনেক সময় দেখা যায় তুচ্ছ তাচ্ছিল্য করে ফেলে যাওয়া মানুষটাকেও কেউ অতি মূল্যবান ভেবে বুকে টেনে নেয়।
মানুষটা তার কাছে হয় পৃথিবীর সবথেকে দামি উপহার। ব্যাপারটা এমন হয়ে দাঁড়ায় যেন একটু অযত্ন করলেই মহা ক্ষতি হয়ে যাবে। তেমনি ফারিহা নিজ থেকে যত্ন ও ভালোবাসা দিয়ে আবিদের মনে জায়গা করে নিয়েছে। নিজের অধিকার সেই নিজেই আদায় করে নিচ্ছে। এখন আবিদ ও ফারিহার মাঝে সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়েছে। প্রথমে আবিদ ফারিহার থেকে নিজেকে গুটিয়ে নিত। তীক্ষ্ণ বুদ্ধিমতী ফারিহা বুঝলেও না বুঝে ব্যাপারগুলো এড়িয়ে যেত। একবার ভয়ঙ্করভাবে ভেঙে যাওয়া মানুষগুলো কি এত সহজে কাউকে পুনরায় আবার নতুনভাবে ভালোবাসতে পারে? না, পারে না খুব সহজে। একবার আঘাতপ্রাপ্ত মানুষগুলোর যে ভয় হয় পুনরায় অন্য কাউকে বিশ্বাস করতে, তবে এদের সঠিক যত্ন নিলে তারাও পুনরায় উজ্জীবিত হয়ে প্রাণ সঞ্চার হতে পারে। ফারিহা বসত নিজ থেকে এসব নিয়ে ঝামেলা না করে আবিদকে সময় দিয়েছে সে। একটু একটু করে আবিদের সাথে মিশেছে সে। যদিও আবিদ কখনো প্রকাশ করছে না তার মনের অনুভূতি, তবে ভেঙে যাওয়া মানুষটা পুনরায় আবার কাউকে ফিল করছে। ভালোবাসি সবসময় মুখে মুখে বলতে হয় না, তার কাজকর্মের মাধ্যমে ফুটে ওঠে অপর মানুষটা তার কতখানি জুড়ে রয়েছে। ফারিহার রুম গুছিয়ে রুম থেকে চলে আসার জন্য পা বাড়াতেই আবিদ উঠে তার হাত ধরে ফেলল। হকচকিয়ে গেল ফারিহা। নিজেকে ছাড়াতে ছাড়াতে বলল, কি হচ্ছেটা কি? ছাড়ুন, আমার কাজ আছে এখনো। না, ছাড়বো না তো। এত দূর দূর করছো কেন? একটু বসো আমার পাশে। দূরে থাকবো না তো কি করব? আপনি তো আমাকে ভালোবাসেন না। এখন অব্দি একটাবার বললেন না ভালোবাসি। একরাশ অভিমান নিয়ে বলল ফারিহা। আবিদ ফারিহাকে নিজের পাশে বসিয়ে দিয়ে মৃদু কণ্ঠে বলল, আমি তোমাকে ভালোবাসি না তার মানে এই নয় আমি তোমাকে ঘৃণা করি। তুমি আমার কাছে কাছে থাকলে আমার ভালো লাগে। তোমার স্পর্শগুলো বারবার পেতে ইচ্ছে করে। তোমার হাজারটা কথা মুগ্ধ হয়ে শুনতে ইচ্ছে করে। তার মানে আপনি আমাকে ভালোবাসেন? মুখে একবার বললে কি এমন ক্ষতি হয়? বলুন না একবার ভালোবাসি। উচ্ছ্বাস নিয়ে বলল ফারিহা। ভালোবাসি শব্দটা আমি খুব ভয় পাই ফারিহা। এটা বললে যদি তুমিও হারিয়ে যাও সবার মতো করে। নতুন করে কাউকে হারিয়ে পুনরায় বাঁচার মতো শক্তিটুকু অবশিষ্ট নেই আমার। এটা না বললে কি হয় না? আবিদের সহজ চমৎকার উক্তি শুনে মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল ফারিহা। তার প্রিয় পুরুষের মুখ থেকে কারণে অকারণে ভালোবাসি কথাটা শুনতে, অথচ মানুষটা মচকাবে তাও ভাঙবে না। ভালোবাসে অথচ মুখে বলবে না। ফারিহার নিরুত্তর দেখে আবিদ ফারিহার গাল ছুঁয়ে বলল, কি হলো? কথা বলছো না কেন? না, তেমন কিছু না। বললো তুমি, আমি শুনছি। আবিদ বিছানায় শুয়ে পড়ল। তারপরে হাই তুলতে তুলতে বলল, থাক, বলতে হবে না। আমার মাথাটা ব্যথা করছে ভীষণ। একটু মাথায় হাত বুলিয়ে দিবে? ফারিহা মুচকি এসে বিনা বাক্যে পরম যত্ন করে আবিদের চুলে হাত বুলিয়ে দিচ্ছে। আবিদ চোখ বন্ধ করে অনুভব করছে ফারিহার স্পর্শ। মিনিট 10 পরে আবিদের সারা শব্দ না পেয়ে ঘুমিয়ে গেছে ভেবে ফারিহা আবিদের কপালে হুট করে একটা ভালোবাসার পরশ কপালে ছুঁয়ে দিয়ে বলল, ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি আমার প্রিয়তম। আবিদ সজাগ ছিল। ফারিহা লজ্জা পাবে ভেবে চোখ খুলল না। তার ভিতরটা জুড়ে এক অজানা ভালো লাগায় ছেয়ে গেল নিমেষে। কালো মেয়েগুলো বোধ হয় হাজবেন্ডই একটু বেশি ভালোবাসে বলে মনে হচ্ছে আবিদের নিকট। সে সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ জানালো তার জীবনের সাথে এমন একটা মানুষকে জুড়ে দেবার জন্য। ফারিহারও কিছুক্ষণ আবিদের দিকে তাকিয়ে থেকে সাবধানী পায়ে রুম থেকে বেরিয়ে আসলো শাশুড়ির রুমে। আবিদা এখনো ঘুমাচ্ছে। সুমনা বেগম এতক্ষণ কোরআন তেলাওয়াত করছিল। ফারিহাকে দেখে বন্ধ করলো পড়া। তারপর মৃদু হেসে বলল, আয় মা, আমার কাছে এসে বস, আমার তেলাওয়াত শেষ হয়েছে। ফারিহা মৃদু হেসে শাশুড়ির নিকট গিয়ে বসলো। তারপরে দুজন মিলে এটা সেটা বলছে আর খিলখিল করে হাসছে, যে হাসির শব্দ আবিদের কান অব্দি পৌঁছালো। মায়ের হাসি খুশি মুখশ্রী দেখে মনে মনে তৃপ্তির ঢেকুর গেল আবিদ। সুমনা বেগমের শরীর আগের তুলনায় অনেকটা বেশি সুস্থ। শুধু ওষুধ আর ডক্টর দেখালেই হয় না, সঠিক যত্ন নিতে হয় অসুস্থ মানুষটাকে। ফারিহা মায়ের মতো করে শাশুড়ির যত্ন নিয়ে সুস্থ করে তুলেছে। জসিম শিলার সাথে দিব্যি সংসার করছে। সেদিনই শিলাকে নিয়ে এসেছে নিজের কাছে। তার জীবনে কোনো কিছুর অভাব নেই আর। এত সুখের ভেতরে হঠাৎ 8 বছরের বাচ্চা মেয়েটা অসুস্থ হয়ে গেল। আজ 2 মাস ধরে বিছানায় পড়ে আছে মেয়েটা। কত ডক্টর দেখাচ্ছে, কেউ রোগ নির্ণয় করতে পারছে না। জসিম নিজের দোকানে যাবার আগে মেয়ের রুমে আসলো। মেয়েটার মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। স্নেহতোর হাত দিয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মেয়েটার করুণ মুখ তার ভেতরটা নড়ে বড়ে করে দেয়। বাবা যতই খারাপ হোক মেয়েদের একটু বেশি ভালোবাসে। মাঝে মাঝে মনে হচ্ছে
তার করা পাপের শাস্তি এই ছোট্ট নিষ্পাপ বাচ্চা মেয়েটাই পাচ্ছে। আল্লাহর নিকট ক্ষমা চায় বারংবার, মন প্রাণে চায় তার মেয়েটা সুস্থ হোক। দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল জসিম। অতপর কোমল কণ্ঠে মেয়েকে ডাকল, আম্মা। চোখ দুটো খুলল ছোট্ট জিনিয়া। বাবার মুখের দিকে তাকিয়ে হাসলো মলিন মুখে। জসিম পুনরায় আবার বলল, আমি দোকানে যাচ্ছি আম্মা, তোমার জন্য কি আনবো বলো? বাবা আজ গরুর মাংস আনবে, আমার খুব খেতে ইচ্ছে করে। জসিম মেয়ের কপালে চুমু খেয়ে হেসে বলল, আচ্ছা আম্মা, আমার মা যখন বলেছে অবশ্যই আনবো, আমি এবার যাই। দিনিয়া মাথা দুলিয়ে সম্মতি দিল। জসিম রুম থেকে বেরিয়ে পড়ল। আবার একবার পিছনে তাকিয়ে দেখল মেয়েকে। অতপর দোকানে গেল। না, এখানেও ভালো লাগছে না তার। শিলার সাথে একটু কথা বলে নিল। দোকানের কর্মচারীদের সবকিছু দেখিয়ে বাজারে গেল জসিম। আজ কেমন যেন মনটা ছটফট করছে তার। তাই তাড়াতাড়ি বাজার করে বাসায় যাবে। মেয়েকে নিয়ে গরুর মাংস দিয়ে একসাথে দুপুরে ভাত খাবে। দেরি না করে খুশি মনে ছেলে মেয়েদের পছন্দমতো ব্যাগ ভর্তি বাজার করে বাইক স্টার্ট দিল জসিম। কিছু দূর যেতেই ফোনটায় বেজে উঠল তার। বাইক একপাশে থামিয়ে ফোন হাতে নিয়ে দেখল এক কর্মচারী রহমান আলীর ফোন। যা দেখে বিরক্ত হলো জসিম। মুখ দিয়ে বেরিয়ে আসলো অকথ্য গালাগালি। একটু আগে সবকিছু বুঝিয়ে দিয়ে আস্তে নাস্তে ফোন দেওয়া শুরু করেছে তাদের। ক্রোধিত হয়ে ফোন রিসিভ করে কিছু কত কথা শোনার আগেই ওপাশ থেকে মানুষের হইচই কানে আসলো জসিমের। সে ব্যস্ত হয়ে বলল, হ্যালো হ্যালো রহমান, কি হয়েছে? কোথায় তোর? স্যার, সর্বনাশ হয়ে গিয়েছে। আমাদের মার্কেটে আগুন লেগেছে, সব পুড়ে যাচ্ছে স্যার, সব পুড়ে যাচ্ছে। মুহূর্তেই মুখটা বিষণ্ণতায় ছেয়ে গেল। আতঙ্কিত হয়ে মাথায় হাত রাখল জসিম। তার কত সাধনার পরে গড়ে তোলাই ব্যবসা, এভাবে সব পুড়ে ছাই হয়ে যাবে? না না, এই হতেই পারে না, তাকে কিছু একটা করতে হবে। হিতাহিত জ্ঞান হারিয়ে জসিম দ্রুত ফুল স্পিডে বাইক স্টার্ট দিল। হুট করে কোথা থেকে একটা ট্রাকের মুখোমুখি হয়ে ধাক্কা খেয়ে পুনরায় চলন্ত ট্রাকের নিচে চাপা পড়ল জসিম। আকাশ পাতাল একটা চিৎকার হলো, আল্লাহ গো! মুহূর্তে জসিমের দেহ থেকে প্রাণ পাখি উড়ে গেল ওই দূর আকাশে। ঘটনাটা দ্রুত হলো, কেউ কিছু বোঝার আগে রাস্তার পাশে পিষে গেল জসিম। ছিন্ন বিচ্ছিন্ন হয়ে এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ল জসিমের নিস্তেজ হওয়া দেহখানা। মেয়ের সাথে গরুর মাংস দিয়ে ভাত আর খাওয়া হলো না। চিরবিদায় নিয়ে চলে গেল জসিম। রাস্তা টকটকে লাল রক্তে মাখামাখি। এমন নির্মম মৃত্যু দেখে আতঙ্কিত মানুষ। চেহারা থেতলে গিয়েছে, মাথার মগজ ছিটকে গিয়েছে দূরে, পেট ফেটে নাড়ি ভুঁড়ি আলাদা হয়ে গিয়েছে। মানুষটা শনাক্ত অবধি করতে পারছে না কেউ। মুহূর্তেই পুলিশ, সাংবাদিক, সাধারণ মানুষজন জড়ো হলো রাস্তায়। বরিশাল রূপাতলী বাস স্ট্যান্ডের কিনারায় বসে আছে ঋতু। নাক দিয়ে রক্ত পড়ছে আর এক হাতে মুছছে, অপর হাতে রয়েছে একটা থালা। পরনে ময়লা রক্তে ভরপুর বিভিন্ন জায়গা থেকে ছেঁড়া একখানা কাপড়, যা দেখে অনেক বড় ঘরের ভদ্রলোকেরা নাক ছিটকিয়ে চলে যায়। কেউ কেউ দয় করে 2 পয়সাও দিয়ে যায়। সবকিছু হারিয়ে আজ তার স্থান হয়েছে রাস্তায়। উন্নত চিকিৎসার অভাবে শরীরে শুধু হাড্ডিগুলো আর নিঃশ্বাসটা রয়ে গিয়েছে। নিজের কাছে যতটুকু সম্বল ছিল নিজের চিকিৎসার জন্য খরচ করেছে ঋতু, তাতে কিছুই হলো না। টাকা নেই, কাজ করার শক্তি নেই, একেবারে নিঃস্ব হয়ে পথে পথে ঘুরছে মেয়েটা। 4 মাস হয়েছে ঢাকা শহর ছেড়ে বরিশাল এসেছে। এই বাস স্ট্যান্ডে থাকছে সে। মানুষ দয়া করে কিছু দিলেই তবে পেট পড়ে, না হয় না খেয়ে থাকতে হয় সারাদিন। ঋতুর মনে হচ্ছে সৃষ্টিকর্তা যেন পৃথিবীর সমস্ত কষ্ট দিয়ে দিয়ে তার পাপের প্রায়শ্চিত্ত করাচ্ছে। একটা বাস এসে থেমেছে মাত্র, মানুষজন আসছে যাচ্ছে। ঋতু চারপাশে তাকিয়ে মানুষজনের নিকট কিছু টাকা চাইছে। কেউ খুচরো টাকা দিচ্ছে, কেউ বা পাশ কাটিয়ে চলে যাচ্ছে। মাঝে মাঝে নিজের ভাগ্যের ওপর খুব মায়া হয়। কি জীবন হয়ে গেল তার! চারপাশে এত এত মানুষ, অথচ তার আপন বলতে কেউ নেই। কতবার নিজেকে শেষ করতে গিয়ে মস্তিষ্ক তাকে বাঁচিয়ে দিচ্ছে। ঋতু জানে আত্মহত্যা মহাপাপ, তাই তো বাঁচিয়ে রেখেছে নিজেকে। পৃথিবীতে তো তার এতটুকু শান্তি মিল না, মরার পরে কি একটু শান্তির আশা করবে না সে? এজন্য তো আজও দেহটা পড়ে রয়েছে তিক্ত পৃথিবীতে। না হয় সেই কবে শেষ করে দিত নিজেকে। দুপুর গড়িয়ে গিয়েছে, এ অবধি পেটে কিছুই পড়েনি। এখন খুব ক্ষুধা লাগছে, সাথে জল তৃষ্ণা। আজকে যা পেয়েছে থালা থেকে উঠিয়ে হাতের মুঠোয় গুজে নিল কয়েকটি কাগজের নোট। এই কাগজের টাকাগুলোই যত মূল্য পৃথিবীতে। অতপর অচল দেহটা টেনে টুনে লাঠিতে ভর করে সামনের দিকে একটা টং দোকানে যাচ্ছে। দূর থেকে মানুষের ভিড়, কেউ চা, সিগারেট, পান খাচ্ছে, কেউ বা খুব মনোযোগ দিয়ে টিভি দেখছে। ঋতু এগিয়ে যেতে চোখ পড়ল টিভির দিকে। মুহূর্তেই কানে আসছে একজন সাংবাদিক মহিলা ব্রেকিং নিউজ দেখাচ্ছে।
আজকের ব্রেকিং নিউজ। গতকাল টেকনিক্যাল রোডে ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ফলে এক যুবকের নির্মমভাবে প্রাণ গেল। পুলিশ 24 ঘন্টা তদন্ত করে লোকটির পরিচয় নিশ্চিত হলেন। লোকটির নাম জসিম, পেশায় একজন ব্যবসায়ী ছিলেন, দেশের বাড়ি বরিশাল। কিছুক্ষণ আগে পুলিশ তার মৃতদেহ তার স্ত্রী সন্তানের হাতে তুলে দিতে সক্ষম হয়েছে। পর মুহূর্তেই ভিডিও ফুটেজ আসলো, যাতে নির্মম কিছু দৃশ্য দেখা যাচ্ছে। তবে লোকটির অবয়ব অনুমান করা যাচ্ছে না। তার পাশে জসিমের ছোট্ট একটি পুরনো ছবি ভেসে আসলো। দোকানের লোকজন হাহুতাশ করে একজন আরেকজনকে বলছে, ইস, কি মৃত্যু দেখছো ভাই, লোকটার কি কষ্ট নাই হয়েছে, শান্তিতে মরবারও পারল না, আল্লাহ ক্ষমা করুক। হঠাৎ ঋতু গলা ফাটিয়ে উচ্চস্বরে বলল, আলহামদুলিল্লাহ, 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 আল্লাহর বিচার, আল্লাহর বিচার। পৃথিবী থেকে একটা কীটপতঙ্গ দূর হলো। কথা শেষ করে হাসল ঋতু, মুখে কি স্নিগ্ধ প্রশান্তির হাসি। পর মুহূর্তে নিজের হাতে থাকা টাকাগুলো নিয়ে ছুটে গেল মসজিদের দিকে। আজ এগুলো খুশি হয়ে মসজিদে দান করে দিবে বলে। নিজের ক্ষুধা যেন উবে গেছে। গায়ে অদ্ভুত একটি শক্তি অনুভব করছে ঋতু। সে লাঠি ছাড়াই হাসি মুখে দৌড়াচ্ছে। দোকানে থাকা মানুষগুলো অবাক হয়ে দেখছে ঋতুকে। কারণ মৃত্যু খবর শুনে কেউ এভাবে হাসে, নিশ্চয়ই মেয়েটা পাগল। লোকগুলো আর বুঝলো না ঠিক কতটা কষ্ট দিলে, তার থেকে কতটা ব্যথা পেলে একটা মানুষের নির্মম মৃত্যুর সংবাদ শুনে কেউ এতটা খুশি হয়। অ্যাম্বুলেন্স করে জসিমের লাশ গ্রামের বাড়ি নিয়ে আসা হয়েছে দাফন করার জন্য। বাড়িতে লোকজনের বেশ আনাগোনা। মানুষ আসছে যাচ্ছে, কেউ বা হাহুতাশ করছে, কেউ বা নিন্দা করছে। লাশের পাশে বসে গুনগুন করে কাঁদছে শিলা। তার কান্না দেখে ছেলে মেয়ে দুটো কাছে। সুখ নামক জিনিস তার ভাগ্যে হয়তো সৃষ্টিকর্তা দেয়নি। সংসার জীবনে জসিম ছিল বড্ড উদাসীন, অন্য নারীদের আসক্ত। তারপরেও সবকিছু মেনে নিয়েছে শিলা। ছেলে মেয়ে দুটোর মুখের পানে তাকিয়ে আস্ত জীবনটা পড়ে রইল বিয়ে নামক বন্ধনে আবদ্ধ হয়ে এক অমানুষের সাথে। সবকিছু ছেড়ে ছুড়ে যে না মানুষটা তাকে একটু ভালোবাসলো, অমনি দুনিয়া থেকে গত হলো মানুষটা। একটু ভালো থাকার জন্যই তো সে স্বার্থপর হয়ে জসিমের সমস্ত অন্যায় মেনে নিয়েছে। ভালো আর থাকলো কই? একটু সুখের মুখ দেখার আগেই তো স্বামী নামক মানুষটি তাকে একা করে চির বিদায় নিল। তবে কি কাউকে ঠকিয়ে মানুষ বেশি দিন সুখী হতে পারে না? না, পারে না। সাময়িক সময়ের জন্য শোক মিললেও এই শোক চিরস্থায়ী হয় না। কারো সুখ শান্তি ছিনিয়ে নিয়ে কাউকে ঠকিয়ে কাশিনকালে কেউ সুখী হতে পারে না। হঠাৎ মানুষের ভিড় ঠেলে লাঠিতে ভর দিয়ে এলাকার এক বৃদ্ধা মুরব্বী আসলো। জসিমের নিথর দেহ পড়ে থাকা শরীরটা দেখে আফসোসের সুরে বলল, বেশি চেতলে আল্লাহ দুনিয়ায় হ্যাগো বেশি দিন রাহে না। আল্লাহর বিচার আছে, বিচার আছে। খুব বেশি ওরাল দিছিলা, তয় আল্লাহ ঠাস করে পাকনা ছিঁড়াই গেছে। এবার কবরে গিয়ে যত খুশি উড়া বেড়াও বাঁচা। বৃদ্ধা পুরুষটির কথা শুনে বুকটা ভারী হয়ে গেল শিলার। মানুষটা যেমনই ছিল না কেন, তার তো অর্ধাঙ্গিন। এই মৃত মানুষটাকে নিয়ে এসব শুনতে বড্ড খারাপ লাগছে তার। মুহূর্তে কেউ কেউ বৃদ্ধার সাথে তাল মিলিয়ে মানুষ এটা সেটা বলছে, কেউ বা নীরব দর্শক হয়ে শুনছে। মৃত ব্যক্তির লাশের সামনে বসে মানুষের এমন আলোচনা সমালোচনা দেখে তাজ্জব বনে গেল একজন আলেম। উনি সবার উদ্দেশ্যে করে বলল, আপনারা দয়া করে চুপ থাকুন। আল্লাহ কার মৃত্যু কিভাবে রেখেছে আমরা কেউ জানি না। যার মৃত্যু যেভাবে ভাগ্যে লেখা আছে সেভাবেই হবে। কে নিষ্পাপ কে গুনাহগার একমাত্র ওপরওয়ালাই বলতে পারেন। তাই এসব বলে নিজের কাঁধে গুনার পাল্লা ভারী করবে না। এসব আলোচনা বন্ধ করুন, সম্ভব হলে দোয়া করুন তার জন্য। হুজুরের কথা শুনে সাময়িক সময়ের জন্য চুপ করলো উপস্থিত সবাই। অতপর বিকেল 4টায় জসিমের জানাজা নামাজ পড়ে কবরস্থানে লাশ দাফন করা হলো। লাশ রেখে যে যার ঘরে ফিরল। শুধু অন্ধকার কবরে পড়ে রইল জসিম। শুভ্রময় সকাল, রৌদ্রময় প্রকৃতি। ফারিহা এখনো ঘুমাচ্ছে। গতকাল রাতে রাত জেগে পড়ার ফলে দুচোখ ভর্তি ঘুম টইটুম্বর। পড়ালেখা নিয়ে কারো কোনো আপত্তি নেই। আবিদ চায় ফারিহার যত ইচ্ছে পড়ুক, সে পড়াবে ফারিহাকে। বিনিময়ে তার সন্তানরা শিক্ষিত আদর্শ একজন মা পাবে। রোদের তেজ তীব্র থেকে তীব্র হয়ে ছড়িয়ে পড়ছে ধরণীর বুকে, যা জানালার পর্দা ভেদ করে এক ফালে রোদে সে চোখে মুখে আশ্রে পড়ল ফারিহার। সাথে সাথেই চোখ মুখ কুঁচকে ফেলল মেয়েটা। আস্তে ধীরে চোখ খুলতে লাফ দিয়ে উঠে পড়ল। চারপাশে রোদে ভরপুর, তার মানে বেলা অনেক হয়েছে। এতক্ষণ কিভাবে ঘুমালো সে? আজ তার অনার্স ফাইনাল পরীক্ষা শুরু, অথচ সে মাত্র উঠল। কেউ ডাকলো না অবধি। কত কাজ বাকি তার, কখন কি করবে সে? মোবাইল হাতে নিয়ে সময় দেখল। সময় 8টা 3।
আর কিছু না ভেবে দ্রুত ফ্রেশ হয়ে রান্নাঘরে ছুটে গেল ফারিহা। রান্নাঘরে এসে দেখতে পেল সুমনা বেগম নাস্তা তৈরি করছে, আর আবিদ তাকে এটা সেটা করে সাহায্য করছে। তা দেখে বিস্মিত চোখে ব্যস্ত কণ্ঠে ফারিহা বলল, এগুলো কি করছেন আম্মা? আপনি অসুস্থ শরীর নিয়ে রান্নাঘরে আসলেন কেন? আমাকে ডাকলেই তো হতো। আমি বেশ সুস্থ আছি মা, এত ব্যস্ত হতে হবে না তোকে। প্রতিদিন তো তুই এক হাতেই সবকিছু করিস। আমি না হয় তোর পরীক্ষার কদিন একটু কষ্ট করলাম, মেয়ের জন্য এটুকু তো করতে পারি মা। তবু আপনি একা এত কষ্ট করতে গেলেন কেন আম্মা? আসলে কাল রাত অনেক অবধি পড়েছিস তো, তাই উঠতে পারিনি। অপরাধের মতো মাথা নত করে বলল ফারিহা, যা দেখে সুমনা বেগম হেসে ফেলল। তারপর আহ্লাদী কণ্ঠে বলল, পাগলি মেয়ে, এত কৈফত দিতে হবে না তোকে। যা, তোর মেয়েকে নিয়ে খেতে বস, আমার রান্না শেষ। ফারিহা আর দেরি করল না, আবিদাকে ঘুম থেকে ডাকতে গেল। শাশুড়ির আচরণে মনে মনে ভীষণ খুশি হয়েছে ফারিহা। ভাগ্যক্রমে এমন একটি ফ্যামিলি পেয়েছে সে। আগে নিজের ভাগ্যকে নিয়ে কত আফসোস করতো সে, এখন আর কোনো আক্ষেপ নেই তার। নিজেকে ভীষণ ভাগ্যবতী মনে হচ্ছে তার। ফারিহার যাওয়ার দিকে তাকিয়ে রইল আবির। সে নীরব দর্শক হয়ে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা শুনল। এরা বউ শাশুড়ি এমন একটা ভাব দেখাচ্ছে যেখানে তৃতীয় একজন আর উপস্থিতি রয়েছে, তা যেন তাদের চোখে পড়ছে না, কেউ তাকে পাত্তা দিচ্ছে না। এরই মধ্যে সুমনা বেগম ধমকের সুরে বলল, কি রে, তুই এখানে এমন দাঁড়িয়ে আছিস কেন? রুটিগুলো নিয়ে টেবিলের উপর রাখ যা। মায়ের ধমক শুনে আবিদের নিজেকে মনে হচ্ছে এদের বেতনভুক্ত কাজের লোক সে। আবার কিছু একটা মনে করে হাসলো আবিদ। তারপর সবাই একসাথে খেতে বসলো। ফারিহা নিজে খাচ্ছে, সাথে আবিদাকে খাইয়ে দিচ্ছে। মনে হচ্ছে একজন মা তার সন্তানকে অতি আদর করে ধরে বেঁধে খাইয়ে দিচ্ছে। সেদিকে তাকিয়ে চোখ দুটো জুড়িয়ে যাচ্ছে আবিদের। তার ছোট্ট পরিবারে সীমাহীন অর্থের অভাব থাকলেও সুখের কোনো কমতি নেই। মনে মনে সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করলো আবিদ। আবিদ ও ফারিহা দুজন রেডি হয়ে একসাথে বাসা থেকে বেরিয়ে পড়ল। ফারিহার সাথে রিক্সা নিয়ে পরীক্ষার হল অব্দি এসেছে আবিদ। এক্সাম কেমন না কেমন হয় এ নিয়ে ফারিহা ভীষণ নার্ভাস ফিল করছে, চোখে মুখে চিন্তার ছাপ। তা দেখে আবিদ ফারিহার কাঁধে হাত রেখে মৃদুকণ্ঠে বলল, এত ভয় পাচ্ছ কেন ফারিহা? ভয়ের কি আছে বোকা? একদম চিন্তা করো না তো। হাবিজাবি চিন্তা না করে সম্পূর্ণ মনোযোগ দিয়ে লিখবে, ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে তোমার। ফারিহা এতটুকুতেই যেন ভরসা পেল। খারাপ সময় কিংবা ভালো সময় এমন একটা ভরসার হাত সবারই প্রয়োজন হয়। দিন শেষে প্রিয় একজন মানুষ খুবই প্রয়োজন হয়, যার কাছে কিছু মুখে বলতে হয় না, অনায়াসে মানুষটা সবকিছুই বুঝে যায়। ফারিহার ভেতরটা শিহরিত হচ্ছে বারংবার। তার মতো এতিম একটা মেয়ের জীবনে এমন একজন মানুষ আল্লাহ মিলিয়ে দিয়েছে। হুট করে আবিদের হাতটা শক্ত করে ধরল ফারিহা। হঠাৎ ফারিহার এমন আচরণে আবিদ চমকাল। আশেপাশের মানুষজন অবাক হয়ে দেখছে তাদের। আবিদ হাত ছাড়ল না, বরং লোকচক্ষুর পরোয়া না করে মৃদু হেসে হাতে বন্ধনটি আরো একটু শক্ত করে সামনের দিকে অগ্রসর হল। এরই মধ্যে পরীক্ষার সময় হয়ে আসছে প্রায়। ফারিহাকে ভেতর অবধি পৌঁছে দিয়ে আবিদ নিজের দোকানে চলে গেল। কয়েক সপ্তাহ গত হতে শিলা ঢাকা থেকে সাংসারিক যাবতীয় জিনিসপত্র নিয়ে বাবার বাড়ি থাকছে। যত চেষ্টা করে বাবার বাড়ি থেকে দূরে থাকতে, নিয়তি যেন আরো ধরে বেঁধে বেশি করে এখানে রাখছে। মাঝপথে জীবনটা যেন থমকে গেল তার, কোনো কুল কিনারা মিলছে না যেন। অসুস্থ মেয়েটা এখন আরো বেশি অসুস্থ হয়ে গেছে, হাত পা নাড়াচাড়া করতে পারছে না এখন। উন্নত চিকিৎসা করার মতো সামর্থ্য আর তার কাছে অবশিষ্ট নেই। স্বামীর সাথে সাথে হারিয়ে গেছে আর্থিক অবস্থা। বিছানায় বসে ধুকে ধুকে মরছে মেয়েটা, অথচ মা হয়ে নীরবে চোখের অশ্রু বিসর্জন ছাড়া কিছু করতে পারছে না সে। বাহিরে কাজ করতে গেলে স্বামীর কর্মের জন্য তিক্ত কথা বলে মনটা বিষিয়ে দেয় লোকজন। পরিবারের একজনের করা অপকর্মের জন্য গোটা পরিবারের লোকজনের জীবন নরকে পরিণত হয়। অনেক সময় বাবা মায়ের করা পাপের দায়ভার সন্তানের বহন করতে হয়। সৃষ্টিকর্তার বিচার বড্ডই আজব। সেই সাথে ভাইয়ের বউয়ের অযথা কটু কথা, খাবার নিয়ে খোঁটা শুরু হয়ে গিয়েছে। মাটা বেঁচে আছে এজন্যই ঠাঁই মিলছে এখানে, মায়ের জন্য পারছে না ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিতে। শিলা উদাসীন হয়ে মেয়ের পাশে বসে জীবনের হিসাব মেলাতে ব্যস্ত। কি পেল এই জীবনে সে? প্রাপ্তি বলতে কিছুই চোখে ঠেকছে না। হঠাৎ ঝঙ্কার একটি কণ্ঠস্বর আচমকায় কানে আসতে সজ্ঞানে ফিরল শিলা। অপর প্রান্তে থাকা ভাবি হুঙ্কার ছেড়ে বলল, এই যে জমিদারের কন্যা।
আর কতদিন মেয়ের পাশে সারাদিন বসে বসে ভাইয়ের অন্ন ধ্বংস করবেন? এদিকে কাজ করতে করতে আমি মরে যাচ্ছি, আর নবাব ঘরে সবগুলো রান্নাঘরে থালা বাসনগুলো ধুয়ে রান্না করেন। আমি এত কাজ করে 14 গোষ্ঠীর সবাইকে খাওয়াতে পারবো না। ভাবির কটু কথা শুনে চুপ করে বিনা বাক্যে চলে গেল শিলা। এই কথার আঘাতে থেকে ও যে তার মনের বিষণ্ণতা মেঘের পরিমাণ বেশি, যা কাউকে বলা যায় না আর না সহ্য করা যায়। নিয়তি বোধ হয় কিছু মানুষকে আজন্মকাল দুঃখ কষ্ট সহ্য করতে পৃথিবীতে পাঠিয়েছে। এরা সারাদিন হয়রান হয়ে একটু শান্তি, একটু সুখ খোঁজে। দিন শেষে এই শান্তিটুকু পায় না, পেলেও নিয়তিতা বেশি দিন ভাগ্যে রাখে না। আজন্মকালে এই মানুষগুলোর হতাশাগ্রস্ত হয়ে বেঁচে থাকে একটু সুখের আশায়। শিলার যাওয়ার দিকে তাকিয়ে মুখ বাঁকালো ভাবি। তা দেখে অসুস্থ মেয়েটা নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে। দীর্ঘ কয়েকদিন সময় নিয়ে আজ সম্পূর্ণ শেষ করলো ফারিহার পরীক্ষা। সময়টা রাত। আবিদ এখনো দোকানে। আবিদার মায়ের কাছে হঠাৎ বিরিয়ানি খাবার জন্য বায়না ধরেছে। আজ অনেকদিন পরে রান্নাঘরে মেয়ের জন্য বিরিয়ানি রান্না করছে ফারিহা। এই কদিন ফারিহাকে কিছু একটি কাজ করতে দেয়নি সুমনা বেগম। আজও রান্নাঘরে সুমনা বেগম ফারিহাকে সাহায্য করতে এসেছিল, কিন্তু ফারিহা তাকে কিছু করতে না দিয়ে রুমে গিয়ে বিশ্রাম করতে বলল। শাশুড়িদের কি সবসময় কাজ করতে হয়? ছেলের বউয়েরা যখন অসুস্থ কিংবা ব্যস্ততার মধ্যে থাকে, তখন বিবেক খাটিয়ে একটু আধটু কাজকর্ম, সুন্দর আচরণ করলেই বউদের মনে অনেকটা জায়গা করে নেওয়া যায়। সুমনা বেগমের কাজকর্মের কারণে ফারিহার শাশুড়ির প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। দিন দিন তার প্রতি যত্নশীল আন্তরিকতার বৃদ্ধি পাচ্ছে শুধুমাত্র সুমনা বেগমের ব্যবহারের জন্য। সুমনা বেগম শুয়ে শুয়ে আবিদার কথাই ভাবছে। এর মধ্যে ফারিহার রান্না শেষ করে এক হাতে বিরিয়ানি, অন্য হাতে এক গ্লাস গরম দুধ নিয়ে শাশুড়ির রুমে প্রবেশ করলো। হাতে থাকা গ্লাসটা সুমনা বেগমের দিকে এগিয়ে দিয়ে বলল, আম্মা নিন, গরম গরম দুধটা খেয়ে নিন। সুমনা বেগম শোয়া থেকে উঠে বসতে বসতে বলল, আর কত আমাকে খাওয়াবি মা? তুই নিজে একটু খা ঠিকঠাক। আমি বুড়ো মানুষ আর কত খাবো? কয়দিন পরে এমনি মরে যাব। একদম বাজে কথা বলবেন না আম্মা। ছোটবেলা মাকে হারিয়ে বহু কষ্টে মানুষ হয়েছি আমি। বড় হয়ে বিয়ের পরে মায়ের মতো একজন মা পেয়েছি। তাকে এত তাড়াতাড়ি হারাতে চায় না। আপনাকে অনেক বছর বাঁচতে হবে আম্মা। পুনরায় আমি আমার মায়ের আদর স্নেহ থেকে বঞ্চিত হতে চাই না। আপনার শরীর দুর্বল, ডক্টর পুষ্টিকর খাবার খেতে বলেছে। বেশি বেশি ভুলে গেছেন কে পুরোপুরি সুস্থ হন আপনি। আর আমাকে মেয়ের মতো বেশি বেশি শাসন করুন, আদর করুন। কি যেন ছিল ফারিহার কথায়। অতি আনন্দে সুমনা বেগমের চোখ দুটো ভিজে গেল। ফারিহার একটা হাত নিজের মুঠোয় নিয়ে ভেজা কণ্ঠে বলল, তুই অনেক ভালো মনের মানুষ মা। এভাবেই থাকিস সারা জীবন। আল্লাহ তোকে 1000 বছর বাঁচিয়ে রাখো। তুই অনেক অনেক বেশি সুখী হ। তোরের মায়ের দোয়া তোর সাথে আছে সবসময়। সুমনা বেগম কথা শেষ করে দ্রুত চোখের জলটুকু মুছে হাসি মুখে অর্ধেক পরিমাণ দুধ খেয়ে নিল। বাকি অর্ধেক ফারিহার মুখের সামনে ধরে বলল, নে তুই এইটুকু খেয়ে নে। ফারিহা মৃদু হেসে বিনা বাকি খাওয়া শুরু করলো। এতে যেন রয়েছে মায়ের ভালোবাসার ছোঁয়া। মায়ের উষ্ণ ছোঁয়া কবুও মিস করতে চায় না ফারিহা। সুমনা বেগম অপলক নয়নে এক মায়াবী কন্যাকে দেখছে। চোখে মুখে যেন হাজারো মায়া লিপটে আছে মেয়েটার। মেয়েটার গায়ের রং শুধু কালো, কিন্তু মনটা ভীষণ কোমল, একদম স্বচ্ছ। সবসময় মন থেকে মেয়েটার সুখ কামনা করে সুমনা বেগম। ঘড়ির কাটার সময় 11টা জানান দিচ্ছে। ফারিহা এতক্ষণ আবিদার সাথে সময় কাটাচ্ছিল। এই মেয়েটা তার আত্মার সাথে মিশে গিয়েছে। আবিদা যখন আম্মু বলে ডাক দেয়, ফারিহার শুনতে বেশ লাগে। এই আম্মু ডাকটাই যেন বারংবার মনে করে দেয় সে একজন মা। বাচ্চা মেয়েটা তার সাথে অল্প কদিনের মধ্যে পুরোপুরি মিশে গিয়েছে। গর্ভের সন্তান জন্ম হলেই শুধু মা হওয়া যায় না। আবিদা তাকে মায়ের অনুভূতির সাথে পরিচয় করে দিয়েছে। এই অনুভূতির স্বাদ ভীষণ মিষ্টি। ওদের স্নিগ্ধতা ছড়িয়ে আছে এই অনুভূতিতে। কিছু কিছু সম্পর্ক তৈরি হয় আত্মা থেকে। তেমনি আদিবা তার গর্ভের সন্তান না হলেও আত্মার সন্তান হয়েছে। রাত অনেক হয়েছে তা দেখে আবিদাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে ফারিহা। সুমনা বেগমও ঘুমিয়েছে, শুধু সজাগ রয়েছে ফারিহা। কেননা আবিদ এখনো বাসায় আসেনি, তার জন্য অপেক্ষা করছে সে। যদিও আবিদ ফোন করে জানিয়ে দিয়েছে আজ ফিরতে দেরি হবে তার, তবুও ফারিহা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে প্রিয় পুরুষটির জন্য। মাঝে মাঝে প্রিয় মানুষটার জন্য রাত জেগে অপেক্ষা করতেও ভীষণ ভালো লাগে। ফারিহা মুচকি এসে সময় কাটানোর জন্য একটা কাঁথা সেলাই করতে বসছে। ঘণ্টাখানেক হয়েছে কাঁথা সেলাই করে রেখে দিয়েছে কাঁথা, অথচ এখনো মানুষটা আসছে না।
এবার ভীষণ চিন্তিত হলো ফারিহা। ফোন হাতে নিয়ে আবিদের নাম্বার ডায়াল করতেই কানে ভেসে আসলো দরজায় কড়া নাড়ানোর শব্দ। ফারিহার অধর কোণে মিষ্টি হাসি ফুটল। তার আর বুঝতে বাকি রইল না কে এসেছে। ফোন রেখে দ্রুত দরজা খুলল। কড়া নাড়ানোর সাথে সাথে দরজা খুলে গেল। মানে মেয়েটা তার জন্য এত রাত অব্দি অপেক্ষা করছে। ভাবতেই সারাদিনের পরিশ্রম যেন উবে গেল আবিদের। তার মুখে মিষ্টি হাসি দেখা গেল। প্রিয় মানুষটির ঘামে ভেজা ক্লান্ত মুখ, অথচ মুখে হাসি, যা দেখে ঠোঁটের হাসিটা গাঢ় হলো ফারিহার। আবিদ ভেতরে প্রবেশ করে মৃদুকণ্ঠে বলল, জেগেছিলে কেন ঘুম বাদ দিয়ে? আমি তো বলেই দিয়েছিলাম ফিরতে দেরি হবে। বারে, তুমি বাসায় না আসা অব্দি ঘুমিয়েছি কখনো? তুমি বাহিরে থাকলে আমার বড্ড চিন্তা হয়। সেখানে ঘুম কি করে আসে বলো তো? তোমার জন্য অপেক্ষা করতেও আমার ভীষণ ভালো লাগে। আবিদের পা জোড়া থেমে গেল। দৃষ্টি স্থির করলো ফারিহার মুখ পানে। ফারিহার সহজ স্বীকারোক্তি শুনে তৎক্ষণাৎ বলার মতো কিছু খুঁজে পেল না আবিদ। সত্যিই তো, সেই শুরু থেকে আবিদ দোকান থেকে না আসা অব্দি ফারিহার রাত জেগে অপেক্ষা করে। ফিরলে তবে একসঙ্গে ডিনার করে ঘুমাবে। আবিদকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ফারিহা তাড়া দিয়ে বলল, কি হলো? এভাবে তাকিয়ে না থেকে দ্রুত ফ্রেশ হয়ে আসো, আমি খাবার বাড়তেছি। আবিদ মুচকি এসে চলে গেল। তারপর দুজন মিলে একসাথে ডিনার করে রুমে আসলো। ফারিহা চুল আঁচড়াচ্ছে। হঠাৎ আবিদ এসে পকেট থেকে একটা গোলাপ ফারিহার চুলে গজে দিয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, শুভ জন্মদিন আবিদার আম্মু। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমার জন্য। ফারিহা চমকে গেল। বেশিত হয়ে চেয়ে হলো তার প্রিয়তম পুরুষটির দিকে। আজ তার জন্মদিন ছিল, তারই তো মনে ছিল না। অথচ মানুষটা কত ব্যস্ততার মধ্যেও ঠিকই মনে রেখেছে। এই প্রথম কেউ তাকে এইভাবে উইশ করেছে, তাও আবার তার সব থেকে প্রিয় মানুষটি। ফারিহা অতি আনন্দে বাকরুদ্ধ। মেয়েদের খুশি করতে আসলেই খুব বেশি কিছুর প্রয়োজন হয় না। প্রিয় মানুষের থেকে একটু সময়, ছোট ছোট উপহার পেলেই এরা বেজায় খুশি। ফারিহাকে এভাবে নিশ্চুপ হয়ে তাকিয়ে থাকতে দেখে আবিদ ভ্রুকুচকে ক্ষীণ কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে আবিদার আম্মু, তুমি খুশি হওনি? ফারিহার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। ওতে আনন্দের চোখ থেকে অশ্রুগুলো গড়িয়ে পড়ছে। হঠাৎ ফারিহাকে কাঁদতে দেখে ভরকে গেল আবিদ। ব্যস্ত হয়ে ফারিহার গাল ছুঁয়ে বলল, আরে কাঁদছো কেন তুমি? কি হয়েছে বলো আমায়, কোথাও কষ্ট হচ্ছে? প্রিয় মানুষের আদরের স্পর্শে কান্নার গতি বেড়ে গেল ফারিহার। হুড়মুড় করে আবিদের বুকে মাথা রেখে কান্নারত কণ্ঠে বলল, সব কান্না কষ্টের হয় না জানো। আমি ভীষণ খুশি হয়েছি আবিদার আব্বু, ভীষণ ভীষণ খুশি। মা মরার পর থেকে জীবন থেকে সব হারিয়ে গিয়েছিল। তোমাকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আল্লাহ আমাকে পুনরায় চাওয়ার থেকেও বেশি কিছু দিয়েছে। তোমাদের সবাইকে নিয়ে আমি 1000 বছর বাঁচতে চাই। প্লিজ আমার হাতটা কখনো ছেড়ে দিও না, তাহলে যে আমি আর বাঁচতেই পারবো না। তোমাকে আমি ভীষণ রকমের ভালোবাসি আবিদার আব্বু, সত্যি ভীষণ ভালোবাসি। তোমাকে ছাড়া নিজেকে খুবই অসহায় মনে হয়। জীবনের শেষ দিন পর্যন্ত আমার তোমাকেই লাগবে। এসব কি বলছো ফারিহা? প্লিজ কান্না করো না। আমি তোমাকে ছেড়ে দেব কেন? আমার মতো অতি নগণ্য ভেঙে যাওয়া মানুষটিকে তুমি নতুন করে হাসতে শিখিয়েছ। নতুন করে তোমাকে আমি কবুও হারাতে চাই না ফারিহা। আমার জীবনের শেষ দিন অবধি আমি তোমাকে চাই ফারিহা। বলে আবিদ ফারিহার কপালে ভালোবাসার পরশ ছুঁয়ে দিল। শক্ত করে নিজের বাহুডরে আবদ্ধ করে নিল। আকস্মিকভাবে ফারিহার কান্না থেমে গিয়েছে। সে চুপটি করে পড়ে রইল আবিদের প্রশস্ত বুকে। এই বুকেই লুকিয়ে রয়েছে পরম শান্তি। দুজনার মধ্যে নীরবতা বিরাজমান। শুধু অতি কাছ থেকে দুজন দুজনকে গভীরভাবে অনুভব করছে। কাক ডাকা ভোর। ঋতু শুয়ে আছে রাস্তার পাশে। তার কাছে দিনরাত সবই সমান। তার অবস্থা দিন দিন শোচনীয়। শরীরে বিভিন্ন জায়গায় ফোসকা ফোসকা পড়ে চামড়া উঠে গিয়েছে। তা থেকে মাছি ভনভন করে উড়ে উড়ে তাদের খাবার সন্ধান করছে। এত দুর্দশা, অথচ সে এখনও বেঁচে রয়ে গিয়েছে পৃথিবীতে। এখন নিজে চলার শক্তিটুকু অবশিষ্ট নেই দেহখানায়। অচল দেহখানায় শুধু নিঃশ্বাসটুকু ছাড়া আর কিচ্ছুটি অবশিষ্ট নেই। পেটের ক্ষুধায় বাকিটুকু কাতর হয়ে গিয়েছে। মানুষজন তাকে দেখলে আজকাল নাক সিকিয়ে চলে যায়। একটু খাবারের জন্য তীব্র হাহাকার করে মেয়েটা। অথচ মানুষ শুনেও না, না শোনার ভান করে পাশ কাটিয়ে চলে যায়। যাদের মনে অধিক মায়া তারা মাঝে মাঝে কিছু খাবার দেয়। এইটুকু খেয়ে যায় দিন, যায় রাত। একাকী কি আজব! দিনরাত আল্লাহর কাছে নিজের মৃত্যু কামনা করছে।
অথচ মুক্তি যেন মিলছে না এই করুণ পরিস্থিতি থেকে। নিজের ভাগ্যের উপরে নিজেরই মায়া হয় ঋতুর। ইস, কি জীবন তার কি হয়ে গেল। ঋতু সচরাচর মাথার উপরে থাকা বিশাল আকাশটার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। মনের সমস্ত কথা তার কাছেই মিলে ধরে। তার তো আর প্রিয় কেউ নেই যে মনোযোগ দিয়ে তার কথা শুনবে। এখন এই আকাশটাই তার একমাত্র আপনজন। ঋতুর চারপাশে মানুষজন কোলাহল। একটু খাবারের জন্য এক একজনের নিকট হাত পেতে চিৎকার দিয়ে দিয়ে বলছে, আমায় একটু খাবার দাও, খুব ক্ষুধা পেটে, দয়া করে কেউ একটু খাবার ভিক্ষা দাও। কেউ কিছু দিল না। মানুষ এত নিষ্ঠুর কেন? তার হৃদয় ভাঙা করুণ পরিস্থিতি কারো চোখেই পড়ছে না। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আকাশের দিকে তাকিয়ে আনমনে প্রশ্ন করল ঋতু, আচ্ছা আকাশ, বলো তো, জীবন এত জটিল কেন? ঋতু যেন গায়েবীভাবে শুনতে পাচ্ছে আকাশটা মৃদু হেসে তাকে বলছে, জীবন সহজ থাকে মেয়ে, শুধু তোমরা নিজেরাই কিছু ভুল সিদ্ধান্ত কিংবা কিছু ভুল মানুষকে অন্ধবিশ্বাস করে সহজ জীবনটাকে জটিল করে তোলো। গায়েবী উত্তর শুনে ঋতুর ক্ষতগুলো পুনরায় জাগ্রত হলো। চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু কান্নারাও যেন সময়ের সাথে সাথে হারিয়ে গিয়েছে। কতদিন আর কান্না করা যায়? যন্ত্রণাগুলো এখন অভ্যাসে পরিণত হয়েছে। এখন আর চাইলেও কাঁদতে পারে না। বুক চিরে বেরিয়ে আসলো ভারী দীর্ঘ নিঃশ্বাস। সাথে সাথে আফসোস হচ্ছে, ইস, যদি সে জসিমকে অন্ধবিশ্বাস না করত, তাহলে তার জীবনটাও সুখময় ভরে থাকত। শেষ পরিণতিতে দীর্ঘশ্বাস আর আফসোস ছাড়া কিছু করার নেই তার। হঠাৎ রাস্তায় একজোড়া কাপড় দেখে চোখ আটকে গেল ঋতুর। অপলক নয়নে তাকিয়ে রইল সেদিকে। ছেলেটার কোলে ছোট্ট একটা বাচ্চা, আবার তার এক হাত শক্ত করে ধরে রয়েছে একটা মেয়ে। আহা, তাকেও যদি কেউ এমন ভালোবেসে আগলে রাখত। পরক্ষণে মনে হচ্ছে তার তো এমন ভরসার একটা হাত ছিল, একটা বিশ্বস্ত আদিব ছিল। মানুষটাকে ঠকিয়ে ভাগ্যের কাছে নিজেই ঠকে গিয়েছে। এরই মধ্যে কেউ যেন ঋতুর কানে কানে তার ছেলের সাথে বলছে, এখন আর আফসোস করে কোনো লাভ নেই। সময় ঠিক তার বদলে নেয় ঋতু। যারা অতিরিক্ত ভালোবাসা পায় তারা ভালোবাসা ধরে রাখতে পারে না কবুও। তারা সবসময় সঠিক ভালোবাসাকে অবহেলা করে। এই মানুষগুলোই আবার জীবনে একটা সময় গিয়ে সামান্য একটু ভালোবাসা পাবার জন্য চিৎকার করে কাঁদে। কিন্তু ভালোবাসা তখন আর ধরা দেয় না, কারণ সময় ঠিক তার প্রতিশোধ নেয়। আরও কয়েক সপ্তাহ সময় চলে গেল। ফারিহার শরীরটা ইদানিং ভালো যাচ্ছে না। তাই আজ ফারিহাকে ডক্টরের কাছে নিয়ে আসছে আবিদ। ডক্টর পরীক্ষা নিরীক্ষা করে জানিয়েছে অন্য কোনো সমস্যা নেই, ফারিহা মা হতে চলেছে। খবরটা শুনে সবাই ভীষণ খুশি হয়েছে। আবিদও খুশি হয়েছে পরক্ষণে। কিছু একটা ভেবে চিন্তিত সে, তবুও ফারিহাকে তা বুঝতে দিল না। দুজন মিলে ঘণ্টাখানিক হয়েছে বাসায় এসেছে। বাসায় এসে আবিদ মেয়েকে বুকের সাথে জড়িয়ে ধরে আছে। তার ভয় হচ্ছে, চিন্তা হচ্ছে ভীষণ। গভীরভাবে ভাবছে সে, আচ্ছা, ফারিহার যখন নিজের বাচ্চা হবে তখন কি আবিদাকে মায়ের মতো এত স্নেহ করবে? নিজের বাচ্চা পেয়ে যদি ফারিহার আচরণ পাল্টে যায়, তখন কি হবে তার ছোট্ট আবিদার? ছোট মেয়েটার কি আজন্মকাল যাবে কষ্ট পেয়ে? আবিদের সমস্যা ধরতে বেশি সময় লাগলো না ফারিহার। তার তীক্ষ্ণ দৃষ্টিতে ঠিকই ধরে ফেল আবিদের পরিবর্তন। ফারিহার রুমে এসে আবিদের পাশে বসে কাঁধে হাত রেখে মৃদু কণ্ঠে বলল, চিন্তা করো না আবিদার আব্বু, আমার 10টা সন্তান হলেও আবিদার জায়গাটা ঠিক আগের মতোই রয়ে যাবে। ফারিহা আমাদের বড় মেয়ে, শুধু ওর মুখ দেখে আমি প্রথম আম্মু ডাক শুনেছি। মেয়েটা আমার গর্বের সন্তান না হোক, ও আমার আত্মার সন্তান। ওর জন্য আমার ভীষণ মায়া। বিশ্বাস করো আবিদার আব্বু, ওর জায়গাটা কখনো নড়বড়ে হবে না। নিজের মনের কথা ফারিহার মুখে শুনে চমকালো আবিদ। মনে মনে ভরসা পেল ফারিহার কথায়। আবেগে আপ্লুত হয়ে এক হাতে ফারিহাকে জড়িয়ে ধরে বলল, তুমি এত ভালো কেন ফারিহা? ফারিহা হেসে বলল, তুমি যে অনেক ভালো, তাই আমিও ভালো। কথা শেষ করে ফারিহা দুহাতে বাবা মেয়ে দুজনকেই জড়িয়ে ধরল। আবিদার কপালে গভীর চুমু খেল। পরদিন সকালে আবিদ নাস্তা করে রুমে শুয়ে আছে। আজ আর দোকানে যাবে না সে। একটু পরে মাকে বরিশাল সদরে ডক্টরের কাছে নিয়ে যাবে। প্রতি 4 মাস পর পর সুমনা বেগমকে একবার টেস্ট করানোর জন্য ডক্টরের কাছে নিয়ে যেতে হয়। আজই সেই তারিখ। এর মধ্যে ফারিহার রুমে এসে তার পাশে শুয়ে পড়ল। তারপরে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল আবিদের মুখশ্রীর পানে। ফারিহার মনে হচ্ছে পৃথিবীর সব থেকে সুন্দর পুরুষটি তার স্বামী। মানুষটা এত সুন্দর কেন? নাকি শুধু তার চোখেই আবিদ সব থেকে সুদর্শন পুরুষ? উত্তর মিলাতে পারল না ফারিহা। ফারিহাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আবিদের অস্বস্তি হচ্ছে। তবুও স্মিথ হেসে প্রশ্ন করল, এভাবে তাকিয়ে কি দেখছো? তোমাকে দেখছি, যত দেখছি ততবার প্রেমে পড়েছি। আচ্ছা একটা কথা বলি,
বলো। জানো, তোমাকে দেখলে আমার শুধু প্রেম প্রেম পায়, তখন শুধু ভালোবাসতে ইচ্ছে করে তোমায়। আচ্ছা, এই ব্যাপার, কতদিন থাকবে তোমার এই প্রেম? নাকি সময়ের সাথে সাথে সব ভালোবাসা প্রেম হারিয়ে যাবে? আবিদের কথায় ক্ষীণ হাসল ফারিহা। কয়েক মিনিট সময় নিয়ে হুট করে আবিদকে জড়িয়ে ধরে মায়াবী কণ্ঠে বলল, আমি বারবার তোমার প্রেমে পড়ব, আমি অসংখ্যবার তোমার প্রেমে পড়ব, যতটা কাছে কিংবা দূরেই থাকি না কেন। শত মাইল দূরত্বে থেকেও তোমার প্রেমে নিজেকেই হারাবো। যদি বলি তোমার সাথে আমার প্রেম জন্ম জন্মান্তরের, যদি বলি তোমার সাথে আমার প্রেম ইহকাল পরকালের, আমি বৃদ্ধ বয়সেও নতুন করে তোমার প্রেমে পড়ব। তোমার সাদা চুলের প্রেমে, তোমার মুখ ভর্তি দাড়ির প্রেমে, তোমার ভাঁজ পড়া গালের প্রেমে, তোমার চশমা পরা আর চোখে তাকানোর প্রেমে আমি তখন নতুন করে আবারও প্রেমে পড়ব। তুমি বারান্দায় বসে চায়ের কাপে চুমুক দিবে, সাথে একখানা পত্রিকা হাতে মাঝে মাঝে আমার পানে তাকাবে। আমি তোমার তাকানো দেখে আবারও তোমার প্রেমে পড়ব। আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগেও আরেকবার তোমার প্রেমে পড়তে চাই। তোমার পানে চেয়ে তোমার প্রেমে পড়ে পৃথিবী থেকে শেষ বিদায় নিতে চাই। আমি বারবার তোমার প্রেমে পড়ব। আজন্মকাল তোমাকেই ভালোবাসবো আবিদার আব্বু। এত যে কাছে আসতে চাও, কতটুকু সংযম আছে তোমার? এত যে ভালোবাসতে চাও, তার কতটুকু উত্তাপ সইতে পারবে তুমি? নিজেকে সংযম রেখে তোমার কাছে মোটেও আসতে চাইছি না আমি। আমি বেসামাল হয়ে হঠাৎ তোমার কাছে নিজেকে জড়াতে চাই প্রিয়। তোমার ভালোবাসার উত্তাপে নিজে বারংবার পোড়াতে চাই। আবিদ শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিল ফারিহাকে। তারপর দুষ্ট এসে ফারিহাকে ফিসফিস করে বলল, এবার না হয় একটু বেসামাল হয়ে যায়, কি বলো? এরই মধ্যে সুমনা বেগম হাঁক ছেড়ে বলল, ওই রে আবিদ, তোর হলো? আর কতক্ষণ লাগবে? আমার কিন্তু রেডি হওয়া শেষ। কতক্ষণ বসে থাকবো আমি, তাড়াতাড়ি কর। মায়ের কথায় হুঁশ ফিরল দুজনার। ফারিহার কপালে চুমু খেয়ে আবিদ পুনরায় ফিসফিস করে বলল, বাসায় আসি, তারপর দেখবো আমার ভালোবাসার উত্তাপ কতটা সহ্য করতে পারো। ফারিহা মুচকি হাসল। আবিদা আবারও বলল, সাবধানে থেকো। আবিদা, ওর নিজের খেয়াল রেখো। আচ্ছা, তুমিও সাবধানে থেকো। আবিদ কিছুক্ষণের মধ্যে মাকে নিয়ে রওনা দিল। ফারিহা ও আবিদা তাদের সাথে গেট অব্দি আসলো। আবিদ মেয়েকে কোলে নিয়ে আদর করে দিয়ে বলল, দুষ্টুমি করবে না একদম মা। আম্মুর কথা শুনিও, ঠিক আছে মা? আত্মা বাবাই, তুমি আমার জন্য আর আম্মুর জন্য এতগুলো চকলেট নিয়ে এসো। আবিদ মৃদু হেসে সম্মতি জানালো। সুমনা বেগম ফারিহার মাথায় স্নেহত হাত বুলিয়ে দিয়ে বলল, সাবধানে থাকিস মা। পরন্ত বিকেল। ডক্টর দেখিয়ে সবকিছু গুছিয়ে বাসায় আসার জন্য বাঁচিয়ে উঠল মা ছেলে। আহামরি জটিল কোনো সমস্যা এখন আর নেই সুমনা বেগমের। সবকিছু নর্মাল জানিয়ে দিয়েছে ডক্টর। তা শুনে স্বস্তির শ্বাস ছাড়ল আবিদ। যথাসাধ্য চেষ্টা করে শেষ বয়সটায় মাকে একটু শান্তি দিতে মায়ের মুখের দিকে কতক্ষণ চেয়ে রইল আবিদ। ইস, মায়েদের মুখে এত মায়া কেন? মায়ের দিকে তাকিয়ে থাকতে যেন আবিদের চোখ দুটো অন্যরকম শান্তি খুঁজে পায়। সুমনা বেগমের বড্ড তৃষ্ণা লাগছে। এর মধ্যে আবিদ জিজ্ঞেস করলো, আম্মু খাবে কিছু? কিছু লাগবে তোমার? না বাবা, কিছু খাবো না, তবে ভীষণ পিপাসা লেগেছে। আচ্ছা তুমি বসো, আমি পানি নিয়ে আসছি। আবিদ দ্রুত পায়ে বাস থেকে নেমে গেল। সিলেট যাওয়ার পরে এক পলক তাকিয়ে সুমনা বেগম জানালা থেকে বাহিরের দৃষ্টি নিক্ষেপ করল। মিনিট খানেক পরে হঠাৎ তার চোখে পড়ল রাস্তার পাশে শুয়ে থাকা জীর্ণশীর্ণ মলিন একটি মুখ। দীর্ঘদিন এক ছাদের নিচে বসবাস করার ফলে এই মুখটা চিনতে তেমন অসুবিধা হয়নি সুমনা বেগমের। উনি সেদিকে তাকিয়ে একদলা থুতু ফেলে দ্রুত জানালার কাজ বন্ধ করে মনে মনে বিড়বিড় করে বলল, কর্মের বীজ যেভাবে বপন করবে সেভাবেই ফল পাবে। কর্মের ফল কখনো বিফলে যায় না, কখনো না। সমাপ্ত।